damages to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। আলিয়া! মুখটা ধরফর করছে। ফিল্মের নেগেটিভের মতো দুটো হাত এগিয়ে আসছে, নৌকা তুলছে, উল্টালো। গভীর জল আহ্বান করছে আমাকে। নিঃশ্বাস নিতে কষ্ট, পড়াতে কষ্ট, ডাকছে, গভীর টানছে। একটা ঝটকা দিয়ে ঘুম থেকে বিছানায় উঠে বসেছি। কুলকুলানো ঘাম স্যান্ডো গেঞ্জি ছাপিয়ে বিছানা ভিজিয়ে দিয়েছে। কোনো একটা মুখ ভয়ে গলার আওয়াজ বন্ধ করে দিয়েছে আমার। ঠকঠক করে কাঁপা পায়ে স্লথের মতো বেসিনটার দিকে নিজেকে কোনো মতে টেনে নিয়ে গেলাম। মুখে চোখে অনর্গল ঠান্ডা জলের ঝাপটা মারতে মারতে বুঝলাম ধরে প্রাণ ফিরছে। স্বগতোক্তির মতো মুখ দিয়ে বেরিয়ে এলো, ও মাই গড। যে শব্দটি ঠিক একইভাবে আজ থেকে 10 বছর আগে আমার মুখ থেকে ঠিক এইভাবে খসে পড়েছিল। সেই জঘন্য দুঃস্বপ্ন কেন তাড়া করলো আজ আবার 10টা বছর পর? ইজি চেয়ারটায় বসেই প্রায় বিনিদ্র রজনী পার করলাম। ভোর হয়ে আসছে। খুব একঘেয়ে লাগছে না এটুকু পর্যন্ত? লাগারই কথা, কিন্তু বিশ্বাস করুন, এই দুঃস্বপ্ন তাড়া না করলে এই ঘটনা চিরকালই আপনাদের কাছে একটা গুপ্ত ও লুপ্ত হওয়া অধ্যায় হয়ে থেকে যেত। এর আগেও আপনাদের বলেছি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্কবাগীশ বন্ধুদের থেকে একটু দূরেই রইলাম। আর যারা ধনাত্মক শক্তির সাথে ঋণাত্মক শক্তিটাও একটু আধটু বিশ্বাস করেন, অজানা এক ঝলক হাওয়া হঠাৎ যাদের রোম খাড়া করে অতি সক্রিয় করে দেয়, অন্ধকার যাদের কাছে কিছুমাত্র হলেও রহস্যময়, আমার এই অভিজ্ঞতার কাহন তাদের জন্য। আজ নিশিরাতের কথকতা অরিজিনালসে আমি দেবাঞ্জন শোনাব জীবনের সেই বিভীষিকাময় অধ্যায়ের কাহিনী। যদিও একটা পোশাকি নাম দিয়েছি সে কাহিনীর। শুনতে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে আজকের বিশেষ ভৌতিক কাহিনী, অতল জলের আহ্বান। গল্পটি শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। Any digital copy of this content leading to piracy is an offense. পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক।
আজ থেকে 10 বছর আগের কথা। ডিভিসির জল ছেড়ে প্রচুর গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এনডিআরএফ এর ত্রাণ এবং আর্ত উদ্ধারকারী দলের দলপতি হয়ে যেতে হলো আসানসোলের ডিসের গড়ে। দামোদরের জলস্ফীতি গোটা গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। প্রায় 50খানা বিশাল নৌকো ছাউনি দিয়ে মুড়ে ফেলে একেবারে সর্বহারা গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নামানো হয়েছে। গ্রামের সব থেকে পুরনো ও বৃদ্ধ মাঝি আলিয়া মুর্মু আমাদের সবকটা নৌকাকে গাইড করে নিয়ে যাচ্ছে। বড় চুপচাপ লোকটা, বেশি কথা বলে না প্রয়োজন ছাড়া। আমাদের ত্রাণ মিলি উদ্ধারিত মানুষগুলোর থাকা খাওয়া এই ভাসমান আশ্রয়গুলোতেই হচ্ছে। নৌকায় নৌকায় গা লাগিয়ে বাঁশ বেঁধে ত্রিপল অতি কষ্টে টাঙিয়ে অতিবৃষ্টির জল আটকানো হচ্ছে। 2টো করে লোক প্রতিটি নৌকায় বরাদ্দ হয়েছে নৌকার খোল থেকে অতিরিক্ত জল বার করে দেওয়ার জন্য। সারাদিন প্রকৃতির সাথে অসম লড়াই করার পর রাতে দেহে আর বল থাকে না। আমার আর আমার সহকর্মী সাত্তকী হালদারের জন্য একটা স্টিমার লঞ্চে 2টো অস্থায়ী ঘর ছেড়ে দেওয়া হয়েছিল, যাতে একটু চলনসই বিছানা পাতা। খাবার অভাব হতে পারে এই ভেবে আমি বেশ পরিমাণ মতো শুকনো খাবার যেমন মুড়ি, চিড়ে, চানাচুর, বিস্কিট সঙ্গে নিয়েছিলাম। ক্লান্তি ও একঘেয়েমি কাটানোর জন্য সঙ্গী ছিল বেশ কয়েকটা হুইস্কির বোতল। প্রকৃতির রক্তচক্ষুকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করার পর এই অবিরাম দুলন্ত বাসস্থানগুলোতে কাটানো একটা বনবাস তুল্য দশা। তবুও যখন ভাবি আমরা এই অসহায় মানুষগুলোর মুখে একটু খাদ্য, একটু নিরাপত্তা তুলে দেওয়ার দায়িত্ব পেয়েছি, মনটা একেবারে প্রসন্ন হয়ে যেত। রাতে ত্রাণ, বরাদ্দ খাবার, আমার সঙ্গে আনা কিছু শুকনো খাবার আর 2 পেগ হুইস্কি পেটে পড়লে এই প্রবল জলের মাঝে দুলতে দুলতে গভীর ঘুম ঘনিয়ে আসতো চোখে। এভাবে প্রায় 5 দিন কেটে গেল। অবস্থার কোনো উন্নতি নেই। দিন 3 অন্তর সরকারের কপ্টার এসে কয়েক বস্তা চিড়ে, মুড়ি, বাতাসা আর পানীয় জল ফেলে যায়। আজ কয়েক বস্তা চাল, ডাল, তেল, নুন, আলু আর ডিম দিয়ে গেছে। ভাতের গন্ধটা ভুলেই গিয়েছিলাম এই কদিনে। ওদের মোড়ল সুখিয়া সোরেন একগাল হেসে উত্তেজিত ঢঙে আমায় বলল, স্যার, কাল খিচড়ি বানাবো। কদিন আর মুড়ি চিড়া খাবেন বলুন তো? আমি অবাক হয়ে যেতাম ওদের দেখে। এই নির্লোভ সর্বহারা মানুষগুলো পেট ভরে একটু খেতে পেলেই খুশি, কোনো আফসোস নেই। যা ওরা হারিয়েছে হয়তো দেহ ও মনোবলে আবার বানিয়ে নেবে। ওদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যেত। আমি সুখিয়ার কথায় সায় দিল, বেশ বেশ বানিওক্ষণ। পরদিন ঠিক বিকেলের পর থেকে ধুম জ্বর গ্রাস করলো আমায়। বড্ড ধকল যাচ্ছিল এই কদিনে, কাজেই শরীর জবাব দিয়ে দিল। অগত্যা শয্যা গ্রহণ। ওষুধ গিলে আধমোড়া হয়ে পড়ে রইলাম কেবিনটায়। হালদার সারা দিন শেষে আমার কেবিনে আমায় দেখতে এলো। আসলে কথা বলার মতো লোক, বন্ধু, সহকর্মী বলতে শুধু আমি। একটু উঠলাম ওর সাথে কথা বলার জন্য, কিন্তু শরীর এমনভাবে ধসে গেছে গল্প করা মাথায় উঠল। সেও আবার ইশারা ইঙ্গিতে আমায় বিশ্রাম নিতে বলে নিজের কেবিনে প্রস্থান করল। মুড়ি পড়ে পড়ে মিয়ে গেছে। আসলে গালের পেশি এত বেদনাতুর হয়ে পড়েছে যে গলা ভাত খাওয়াও আমার পক্ষে প্রায় অসম্ভব। চোখ লেগে আসছে। রাত কত হলো ঠাউর হয় না। অবিরাম বৃষ্টির ঝিরঝির ঝিঁঝির ডাককেও পরাস্ত করেছে। দূর থেকে ভেসে আসছে বুনো জন্তুর নাদ। এই নিঃসঙ্গ দুলন্ত পরিতে
আমি যেন জীবনের অন্তিম রাত্রি যাপনে মেতে উঠেছি। একা, একদম একা। মনে একটা অদ্ভুত দোলাচল চলছে। মরব, মরে যাব এই ভরা যৌবনে। আরে আরে পৃথিবীর তো কিছুই দেখা হয়নি, কোনো সুখই হয়নি। না বান্ধবী, না প্রেমিকা, না স্ত্রীর কারুর স্পর্শ পাইনি। মনে মনে আমার বিবেকে এই কথাগুলির প্রতিধ্বনি হচ্ছিল বারবার। প্রায় জোর করেই এক ঝটকা দিয়ে শরীরটাকে তুললাম। বেদনা গ্রাস করে ফেলল আমার এই আচমকা ঝটকায়। নিট হুইস্কি 2 গ্লাস ভরে ঢকঢক গলায় ঢেলে দিলাম। বুকটা জ্বলতে জ্বলতে মদের বিষ রক্তে শিরায় স্নায়ুতে মিশে একটা অবশতা এনে দিল। শরীরের ব্যথাগুলো আর টের পাচ্ছিলাম না। কেবিনের ছোট বুলগুলি খুলে নেশাগ্রস্ত হয়ে বর্ষণ সিক্ত যামিনী কালিমায় চোখ রেখে বসে আছি। ঝিম লাগছে। হঠাৎ বাবু, বাবু, এক সুমিষ্ঠ বামা কণ্ঠ। চটক ভেঙে দেখি একটি উজ্জ্বল শ্যামবর্ণা মায়া ঘনায়মান নেত্রের অধিকারিণী গ্রাম্য মেয়ে আমার কেবিনে। কখন যেন সে সন্তর্পণে এসে দাঁড়িয়েছে সেখানে। তার হাতের গরম ধুমায়মান থালা থেকে অল্প অল্প খিচুড়ি ও ডিম ভাজার সুঘ্রাণ আসছে। আমি অবাক হয়ে তার রূপ গিলছি। নিস্তব্ধতা ভেঙে সে ঋণঋণিয়ে বলে উঠল, শুনলে আপনার জ্বর হইয়াছে, কিছুটি নাকি খান নাই? নেন, খাবারটাও খাইয়া নেন। আপনি রোগে পড়লে আমাদের কে দেখবে? ভয়ানক আশ্চর্যের বশে আমার সচেতন চিত্ত এবার আমার ঠোঁট নাড়িয়ে দিল। ওকে জিজ্ঞাসা করলাম, ইয়ে মানে তুমি এ নৌকোয় কিভাবে এলে? এখানে তো শুধু আমি আর হালদার থাকি। আমার পাঠালো বাবু ওই মোড়লের লোকেরা, বলল আপনার দেখাশোনা করতে হইব। একটু অবাক হলেও আশ্বস্ত হলাম। কৃতজ্ঞতায় মাথা নত হয়ে এলো। যারা গৃহহীন সর্বহারা হয়েও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এত দুর্যোগ মোকাবিলা করছে, সারা দিন অক্লান্ত খাটছে, এই প্রাকৃতিক দানবের প্রকোপকে পরাস্ত করার জন্য, তারা দিন শেষে আমায় ভোলেনি, ঠিক খাবার দিয়ে পাঠিয়েছে। মনুষ্যত্বে এরা শহরের মানুষকে বলে বলে 10 গোল দেবে। আমি ওকে বললাম, বসো বসো, কি নাম তোমার? নীলয়া, সকলে নীলু বলেই ডাকতো। ডাকতো মানে? মানে ওই ডাকে আর কি। আপনি খেয়ে এলেন বাবু, আমি একটু বাতাস করে দিই। অমলেট আর খিচুড়ি এই মৃত্যুপুরীতে স্বপ্নাতীত। খিদেও অসম্ভব পেয়েছে, অগত্যা গান্ডে পিণ্ডে আহার শুরু করলাম। খাওয়ার ফাঁকে শ্বাস নিতে নিতে লক্ষ্য করছিলাম নীলুকে। বেশ দেখতে, গড়নটি বেশ স্কাল্পচারের মতন। গ্রাম্য নারী হলেও চোখে একটা ঔজ্জ্বল্য আছে। কপালে গোল সূর্যের মতো সিঁদুরের টিপ। ঘোমটার আড়াল থেকে রাঙা সিঁথি উঁকি মারছে। মুখটা যেন একটু বিষণ্ণ। তবে ওর স্বামীর কথা ভেবে ঈর্ষা হলো। অতঃপর খাওয়া শেষ হতে স্বগতোক্তির ঢঙে বললাম, আহ নীলু, বাঁচলাম, অনেক ধন্যবাদ তোমায়। খেয়ে উঠতে গিয়ে মাথাটা একটু ডাল খেয়ে গেল। নীলু সামলে নিল। ও না ধরলে হয়তো পড়েই যেতাম। আমার গায়ের স্পর্শ পেয়ে নীলু বলল, আপনার তো
ঘোর তাপ হয়েছে বাবু। আপনি শোন, আমি পট্টি করে দিছি। এই না না, ঠিক আছে ঠিক আছে। অস্বস্তি আর অপ্রস্তুতি নিয়ে ওকে থামিয়ে দিতে গেলে ও বলল, আপনি আমাদের মায় বাপ, আপনি পড়ে গেলি এ গ্রামবাসীরা কি কেড়ে লড়বে বাবু? অগত্যা অসহায়ের মতো পড়ে রইল। নীলু পট্টি করে দিতে লাগলো কপালে। ঘুম ঘনিয়ে এলো চোখের পাতায়। খুব ভোরে ঘুম ভাঙল। কেবিনে আমি একা, নীলু চলে গেছে। ইস, একটা ধন্যবাদও দিতে পারলাম না। কোন নৌকায় আছে কে জানে। অথচ গ্রামের লোককে একটি বিবাহিতা যুবতীর সম্পর্কে খোঁজ খবর নিলে তারা হয়তো সেটা ভালো চোখে দেখবে না, তাই কিছু জিজ্ঞেস করলাম না। রাত্রে নীলু আবার এলো। তখন ওকেই জিজ্ঞাসা করলাম, সারাদিন আসনি কেন? আর তোমাদের নৌকা কোনটা, মানে কত নম্বর নৌকা? আজ নীলু একটু চুপচাপ আমায় শুইয়ে পট্টি করতে লাগলো। ওর স্বামী হয়তো দুটো কথা শুনিয়েছে। আমিও আর কথা না বাড়িয়ে শুয়ে রইলাম। সত্যি মেয়েটা বড় ভালো, রাত্রে সেবা করে, ভোর ভোর ফিরে যায়। পঞ্চম দিন ভোরবেলা নীলুর সেবা শুশ্রূষাতে আমি অনেকটা ভালো বোধ করছি। আজ আমি বেরিয়ে কাজের তদারক করছি। এর ফাঁকে জেনেছি দুদিন আগে হালদার ইমার্জেন্সিতে ছুটি নিয়ে চলে গেছে, আর গাঙ্গুলি বলে কেউ আসার কথা। সে এসে এখনো পৌঁছয়নি। অগত্যা একাই গ্রামবাসীদের লিড করতে হচ্ছে। রাত্রে ক্লান্তি নিয়ে বিছানায় গা এলিয়েছি, নীলু এলো। সেই সুমধুর বামা কণ্ঠ রিন রিন করে উঠে বলল, আজ শরীর কেমন বাবু? তৃপ্তির হাসি হেসে বললাম, খুব ভালো। যেভাবে তুমি সেবা করলে, তোমায় যে কিভাবে ধন্যবাদ দেব। লজ্জাবনত আরক্ত বদনে নিশ্চুপ রমণী বসে থাকে, ঠিক আমার শিয়রে। চারিদিকে শুধু বৃষ্টির রিমঝিম আর ঝিঁঝির আর্তনাদ ছাড়া প্রায় সবকিছুই স্তব্ধতার কবলে বিরাজ করেছে। আমি জিজ্ঞাসা করে উঠি ওকে, আচ্ছা তুমি যে রোজ রাতে এখানে, মানে আমার কেবিন ঘরে আসো, তা তোমার স্বামী কিছু মনে করেন না তো? এক ঝটকায় আমার শিয়র ছেড়ে উঠে দাঁড়ালো নীলু। ওর স্নেহময়ী সেবাময়ী মুখখানার অভিব্যক্তি পলকে ক্রূর হয়ে উঠল। ওষ্ঠ অধর এক দুর্দমনীয় ক্রোধে কম্পিত হতে লাগল। আমি স্তম্ভিত হয়ে এই নারীর দ্বিতীয় রূপ অবলোকন করতে লাগলাম। এত ক্রোধ আর ঘৃণা আমি কখনো ওর চোখে দেখিনি। তবে সেই রূপ তার বেশিক্ষণ স্থায়ী হল না। মিনিট খানেকের মধ্যে নাকের নোলক বেয়ে হীরক বিন্দুর মতো অশ্রু আমার ঘরের আঙিনা স্বল্প সিক্ত করে তুলল। তারপর সেই মায়াময় শীতল কণ্ঠে আবার বীণার ঝংকার উঠল। কি আর বলবো বাবু, সবই কপাল। বের মাস দিন পরে আমার সেরি পাশ গ্রামের শাওলির মেয়ে আমার নেই ছেলে খেলা করি। চোখ থেকে ফের হীরক দুটি ঝলসে উঠল ওর। একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর? তারপর তারপর আমার গ্রামে ফিরে এলুম। কত লোকের কত কথা, কত অপমান। চোয়াল শক্ত হয়ে এলো নীলুর। সারা মরদের জাতখানে এমন, কোনো দিন যদি তাকে সামনে পাই তাহলে রক্ত আমি। রাগে গজগজ করতে থাকে নীলু। তার অব্যবহিত পরেই খানিক অপ্রস্তুতে পড়ে গিয়ে আমায় বলল, আমি যাই বাবু, আমি যাই। আজ ওর সবটা শুনে কেমন যেন আলাদা একটা আকর্ষণ অনুভব করছি। এমন একটা মোহময়ী গুণময়ী নারী সমাজের কিছু পাশবিক চরিত্রের কাছে ব্রাপ্ত হয়ে থাকে, তাদের পুতুল খেলার সামগ্রী হয়ে যায়। কিছুটা সমবেদনা অনুভব করে ওকে বললাম, বসো বসো এখানে।
কিভাবে তোমার মনের উপর হওয়া এই ক্ষতের প্রলেপ লাগাবো জানি না, তবে তোমার নিঃস্বার্থ উপকার আমি কখনো ভুলব না। নিঃস্বার্থ উপকার? একটু জিজ্ঞাসার ঢঙে বিড়বিড় করতে করতে সেই গ্রাম্য রমণী আমার অনুরোধ উপেক্ষা করে পা বাড়ালো। অন্ধকারে টিমটিমে কুপির শিখার মধ্যে যে আলো আঁধারি তৈরি হলো, তাতে শুধু একজোড়া নূপুর পরা আলতা রাঙা পায়ের গমন ভঙ্গি চাক্ষুষ করলাম। বাতাসের হু হু শব্দকে ও ঝিঝির ডাককে উপেক্ষা করে তার নূপুরের রিনরিনানি মিলিয়ে যেতে যাবে এমন সময় কালগ্রাসী বর্ষণ ছেয়ে ফেলল চারদিক। আকাশ তড়িৎ বঙ্কিম রূপে চরাচর আলোক উদ্ভাসিত করে তুলেছে। মেঘের সংঘর্ষ আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। নীলুর পা নৌকো কেবিনের চৌকাঠে পড়তে আকাশ কাঁপিয়ে আলোয় আলো হয়ে প্রবল বজ্রাঘাত পৃথিবীর বুকে আছড়ে পড়ল। ভীত সন্ত্রস্ত নারী ভয়ে চকিত হয়ে পলকে ঘুরে ছুটে এসে আমার হাত দুটো চেপে ধরল। তার ঘুমটা খুলে গেছে। প্রতিপদের চন্দ্রকলার মতো এই কৃষ্ণবর্ণা আমার চোখে চোখ রেখে কেমন যেন বিবশ হয়ে রইল। আমার পৌরুষ মোহাচ্ছন্ন হয়ে গেল ক্ষণিকের এই অপ্রত্যাশিত আলিঙ্গনে। দমকা হাওয়ায় কুপিটা শেষ নিঃশ্বাস নিয়ে দপ করে সে রাতের মতো নির্বাপিত হল। ফের আকাশ ভাঙা বাজ তার হুঙ্কার ছড়িয়ে দিল। নীলু ভয়ে মুখ লুকোলো আমার বুকে। তার বাহু পাশে আবদ্ধ হলাম আমি। অতর্কিতে আমার নেশায় বুধ হাত জাপটে ধরল আমার বুকের এই সমর্পিতাকে। সে রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলো। পানকৌড়ি ঘুঘুর ডাকে আর গুটিকয় পাখির ডাকে চোখ মেলে চাইলাম। আজ অনেকদিন পর মেঘ কেটে সূর্যদেব প্রকাশিত হয়েছেন। চারদিক আলোয় আলোয় ভেসে যাচ্ছে, ধুয়ে মুছে দিচ্ছে অন্ধকার একটা লড়াইয়ের ইতিহাসকে। জল অনেকটা নেমেছে, হয়তো আর দিন দুয়েক বড়জোর, তারপর ফিরে যাব। বুকের ভিতর একটা অপরাধ বোধ চিনচিন করে উঠছে থেকে থেকে। আমি কি নিলয়ার দুর্বলতার সুযোগ নিলাম? সারাদিন কাজের মধ্যে আস্তে আস্তে কাল রাত্রের অধ্যায় থেকে বিস্মৃত হয়ে গেলাম। রাতে খাওয়ার পরে শুয়েছি, হঠাৎ নূপুর পরা দুটো পা কেবিনের পর্দার বাইরে ঝুমঝুম শব্দ তুলে এসে দাঁড়ালো। ওর অস্বস্তি বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বললাম, বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। আস্তে আস্তে সে ভিতরে প্রবেশ করল। তার দুই চোখের দৃষ্টি যেন আজ অনেক ইঙ্গিতপূর্ণ। সরাসরি আমার পায়ের কাছে এসে বসল। তারপর খানিকটা প্রশ্নের ঢঙেই বলল, আপনি তো চলে যাবেন, আবার নিশ্চয়ই আপনিও ভুলে যাবেন, তাই না? উঠে বসলাম। ওর মাথায় কৃতজ্ঞতার হাত রেখে বললাম, তোমায় ভুলে যাব? কি করে ভুলে যাব? তোমার কাছে আমার কৃতজ্ঞতার আর ঋণের শেষ নেই। বলতে গেলে তুমি আমায় নতুন জীবন দিয়েছ। বলো, আমি কিভাবে এই ঋণ শোধ করব? বলো বলো, আমি কিভাবে এই ঋণ শোধ করব? এতটা বড় একটা চমকের জন্য আমি প্রস্তুত ছিলাম না। কৃতজ্ঞতার পুরস্কার হিসেবে নীলু যা চাইল, তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার হাত পা কুঁকড়ে যেন দেহে সিঁধিয়ে গেল। আমার চোখে চোখ রেখে সেই নারী বলল, আমি বিয়ে করবেন বাবু? আমি আপনার সব কাজ করে দিব, যা বলবেন
সব করে দিব বাবু। আমায় বিয়ে করবেন? ও বাবু বলেননি বিয়ে করবেন? আমায় বিয়ে করবেন বাবু? ঠিক মানসিক রোগী প্রলাপ বকলে যেমন দাঁড়ায়, আজ নীলুর কথা বলার ধরনটা তেমন। আমার আকর্ষণটা কেমন যেন কেটে যেতে লাগলো। পরক্ষণেই আমি ভাবলাম, আমার শিক্ষা, চাকরি, সমাজে নাম, প্রতিপত্তি সব আছে, আর আমার এই ব্যক্তিত্বর সামনে এই গ্রাম্য অশিক্ষিতা রমণী নিতান্তই বেমানান। কি জবাব দেব আমি নিজেকে, আমার বন্ধুদের, আমার আমার আত্মীয় স্বজনদের? এই সমাজের হাসির পাত্র আমি আমি হতে পারবো না। না 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 না, এ কখনো হতে পারে না। পত্রপাঠ আত্মরক্ষা করতে বললাম, নীলু, তুমি ভুল করছো। আমি এখন বিয়ের কথাই ভাবিনি। আরো একটু গুছিয়ে নিয়ে দেখো। আমি মানছি তুমি তুমি খুব ভালো, অসম্ভব সেবা পরায়ণা, কিন্তু কিন্তু বিশ্বাস করো, এখন না আমার বিয়ে করাটা ঠিক সম্ভব নয়। তুমি অন্য কিছু চাও, টাকা, গয়না, আমি 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 সব দিতে প্রস্তুত, সব। মুখটা ঘুরিয়ে ফেলেছে নীলু। একটা ঘৃণা মাখানো মৃদু গর্জনে আমায় ধিকৃত করেছে। কেন? আমি নিঃসুজাত বলে? আমি নেকা পড়া জানি না বলে? আমার মরদেমাইনে সিনেমিনি খেলে পালিয়েছে বলে? ওকে থামিয়ে দিয়ে বলি, না না, তুমি ভুল ভাবছো নীলু। আমি ওসব ভেবে। কি ওসব? হ্যাঁ, কি ওসব? চোখে যেন আগুন খেলে গেল নীলুর। ঝাঁঝিয়ে উঠল সে। সেদিন জ্বরের রেতে আমায় নিয়ে, আমার শরীরটারে নিয়ে ছেলে খেলে করার সময় ওসব আসেনি না? আপনি আসেনি? চমকে উঠলাম। মুহূর্তের দুর্বলতায় একটা ভুল যে জীবনটাকে এভাবে উলটপালট করে দিতে পারে, এ আমি সজ্ঞানে কখনো ভাবিনি। ও আমার চোখের থেকে চোখ সরাচ্ছে না। ওর চোখের দিকে তাকিয়ে ওর হাতটা ধরে ফেললাম। ওর চোখের মোহ যেন আমার মননকে কোনো জাদু পথে নিয়ে যাচ্ছিল। একসময় মনে হলো আমার আমার আমিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার আমার মুখ যেন আমার মনের অনুমতি বিনেই বাক্যালাপ করছে। অন্য কারুর জাদুকাঠিতে নাচানো আমার মনটা ফিসফিস করে বলছে, এই তোর যোগ্য, একে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর একে। নীলুর রূপ বেশ খোলতাই হচ্ছে। ওর ইঙ্গিতপূর্ণ চোখ আমায় গ্রাস করে নিচ্ছে। মন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই সেই যার জন্য তোর জন্ম, এই সেই, এই সেই। এই সেই। একটা বিদঘুটে হাসি মনের শয়তানের পেট থেকে বেরিয়ে আসছে, আর সেই শয়তানের ফাঁদে বন্দি অবদমিত আমি নিজের অজান্তেই নিজের কানে শুনতে পেলাম আমার বশীভূত মুখটা বলছে, বেশ ঠিক আছে নীলু, বিয়ে করব, আমি আমি রাজি। নীলু নিজেকে আমায় সমর্পণ করল। কানের কাছে মুখ এনে সে ফিসফিসিয়ে বলল, কাল ভোরে আলু ফুটাটা গিয়ে আমরা অন্য লোকাই করে চলে যাবো। হ্যাঁ, যাবো তো বাবু? আচ্ছা বেশ। আমার বশীভূত রূপ ওকে বলল। ও চলে গেল। আমি মন্ত্রমুগ্ধের মতো জিনিসপত্র গোছাতে লাগলাম। তারপর কেবিনটায় বসে পড়লাম। শরীরের ক্লান্তি, মনের ক্লান্তি বেশ বোধগম্য হচ্ছে। আস্তে আস্তে শরীরটা এলিয়ে দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। কতক্ষণ ছিলাম জানি না।
সল বাবু, আমি এসেছি, সল। কানে ফিসফিস করে কে? চোখ মেলে দেখলাম সামনে দাঁড়িয়ে অবিন্যস্ত চুলের নীলু। তার চোখে মুখে যেন এক দারুণ প্রাপ্তির ঝিলিক। তার শ্যামবর্ণ রূপ হলতাই হচ্ছে ক্ষণে ক্ষণে। কপালের দুই ভ্রুর মাঝখানে লাল সিঁদুরের টিপ টকটক করছে উদীয়মান সূর্যের মতো। সে পিছন ফিরে চলতে লাগলো। মোহগ্রাসে আচ্ছন্ন আমি চলতে লাগলাম। কেবিন পার করে সব দায়িত্ব পিছনে ফেলে, ত্রাণ কার্যকেও পিছনে ফেলে আমি এগিয়ে চলতে লাগলাম। পাশের কেবিনের পর্দা ফাঁক করে দেখলাম নতুন চার্জ নেওয়া গাঙ্গুলি গভীর ঘুমে কাদা। ও অনেক রাতে পৌঁছেছে। জানি না নীলুর পিছু পিছু মোহাচ্ছন্ন আমি কোন ভাঙনের পথে এগিয়ে চলেছি। আমি যেন কিছুতেই নিজের সচেতন শক্তিকে চেয়েও ব্যবহার করতে পারছি না। আবার হাতছানি। হাই বাবু, আয়, এই নৌকাটায় আয়, আয়, আয় না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি নৌকো চালাবে? মাসের মেয়ে আমি, নৌকা চালাতে পারবো নি? আয় বাবু, উঠি আয়, রেজে পইয়ে যায়, কেউ দেখলে সব পেনে সবে। এদিকে আয়। হ্যাঁ, চলো। ওর নৌকোটায় চড়ে বসলাম। ছলাক ছলাক দাঁড় পাওয়ার শব্দ আর ঢেউয়ের শব্দ একাকার হয়ে যেতে লাগলো। মাঝ নদীতে অপূর্ব দৃশ্যপট। নৌকায় নৌকায় কুপির মিটমিটে আলো যেন সহস্র নক্ষত্রের মতো অনির্বাণ জ্বলছে। সে এক ভুবন ভোলানো দৃশ্য। আস্তে আস্তে আলোগুলো দূরে সরে যাচ্ছে। নীলু ভালোই দাঁড় পাইছে। নিস্তব্ধ চরাচরের সৌন্দর্যে মগ্ন হয়ে আছে। হঠাৎ নীলুর কণ্ঠ, নেমে আয় বাবু, এখানে বিয়া করব, নেমে আয়। আচমকা সম্বিত ফিরে চমকে উঠলাম আমি। মনে মনে ভাবলাম, এখানে এখানে স্থল কোথায়? চারদিকে দামোদরের নিকষ কালো প্রশস্ত জলরাশি থই থই করছে। ওকে বললাম, এখানে কোথায় নামবো নীলু? এখানে তো অথই জল। উন্মাদিনীর মতো ফ্যাস ফেসিয়ে হেসে উঠল নীলু। তাই তো এখানে এনেছি বাবু, মরণের পরে, তোর মরণের পরে আমরা আবার এক হয়ে যাব। আমার গায়ের রোম খুব খাড়া হয়ে উঠল। চোখের সামনে থেকে জাদুময় জবনিকা কেউ সরিয়ে দিচ্ছে, আমায় ফেলে দিচ্ছে কঠোর বাস্তবের দিকে, যেখানে শুধু দুটো নির্ণয়, জীবন অথবা মৃত্যু। এক হিমশীতল প্রবাহ আমার শিরদাঁড়া বেয়ে নেমে আসছে। আমার সামনে যে এলোকেশী মৃত্যু দূত দাঁড়িয়ে আছে, সে কে? কে তুমি? তুমি কে? আর্তনাদ করে উঠলাম আমি। তখনই সেই চন্দ্রকলার মতো রূপ মুহূর্তে এক ভয়ঙ্কর বিভীষিকার রূপ নিল। তার শিরা সর্বস্ব কণ্ঠে এক রক্ত জল করা নারী পুরুষ মিশ্রিত অট্টহাস্য। সেই অট্টহাস্য আকাশ বাতাস বিদীর্ণ করে ছড়িয়ে দিচ্ছে অভিশাপ। তার পরিপাট্যময় এলো কেশ
কাল নাগিনীর ফনার মতো সহস্র ফনা মেলে বিষ ছড়িয়ে দিচ্ছে নিকষ জলরাশির উপরে কালো আকাশে। ক্ষণক্ষণে গলায় সেই শয়তানি হাসছে আর বলছে, আমি নীলয়া, আলেয়া মাসির মেয়ে নীলয়া। সেই পৈশাচিক হাসির বিভীষিকাতে কিছু রাতচরা পাখি ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে কালো জলে তাদের প্রতিবিম্ব ভাসিয়ে উড়ে গেল। এমন সময় আমার হাত চেপে ধরল সেই ছদ্মবেশী কালান্তক প্রেতাত্মা। অসম্ভব ঠান্ডা সেই সাদা অস্থিসার বাহুবন্ধনে। ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আমার। কেউ যেন মুখ বান মেরে দিয়েছে কণ্ঠে। নীলুর দেহটাও আর দেখতে পাচ্ছি না। শুধু একটা সর্বসংহারী হাওয়া আমার হাত ধরে অবলীলায় আমায় তুলে ফেলে টেনে নিতে চাইছে অতল জলের গভীরে এক শীতল মৃত্যুপুরীতে। বাতাসে পটচিত্রের মতো একটা পৈশাচিক আবছায়া ভাসছে। উন্মুক্ত কেশী সেই প্রেতিনী তার বিভৎস প্রতিমূর্তি নিয়ে আমায় টেনে নিচ্ছে। তার নিষ্ঠুর ঘুর অট্ট হাসিতে দিক বিদিক মুখরিত হচ্ছে। বাঁচাও, বাঁচাও! শরীরের সর্বশক্তি একত্রিত করে বুঝে আসা গলায় শেষ চেষ্টা করলাম। আমার এই আর্তনাদ শেষ হতে না হতেই সেই মহাচুম্বকীয় অপশক্তি আমায় আছড়ে অতল জলরাশিতে ফেলে দিল। হাবুডুবু খেতে খেতে আমার নৌকোটা হাতড়ানোর চেষ্টা করতে গিয়ে দেখি কোনো নৌকো নেই সেখানে। অতল কালান্ত ক্ষুধার্ত জলরাশি আমায় তার উদরে টেনে নিয়ে তার ক্ষুধা নিবৃত্তির পাশবিক ক্রীড়ায় মত্ত। এই জীবন মৃত্যুর বিকট লড়াইয়ের মাঝে দেখতে পেলাম দূর থেকে অগ্নিবিন্দুর মতো অনেক আলো এগিয়ে আসছে। ক্ষীণ শ্রবণ শক্তিতে শুনলাম তারা প্রাণপণ চেঁচাচ্ছে। আলেয়া মাঝির গলা প্রতিধ্বনিত হচ্ছে আমার খুব কাছে। বাঁচার শেষ চেষ্টায় ভেসে উঠে শরীরের নিঃশেষ হয়ে যাওয়ার শক্তিতে ভাঙা গলায় আর্তনাদ করলাম, আলেয়া! কালো আকাশের পানে চোখ পড়তে দেখি সেই পিশাচিনীর দুটি হাত আমার কণ্ঠ লক্ষ্য করে শূন্য থেকে সুতীব্র গতিতে ধেয়ে আসছে। শরীরের জীবনের শক্তি প্রায় শেষ। মৃত্যুর মুখচুম্বন করার আগে হঠাৎ কে যেন আমার হাত ধরল, এক হ্যাঁচকায় কোথাও একটা টেনে তুলল। চোখে আমার মৃত্যু কুয়াশা। সেই কুয়াশা চোখের আলো নিভিয়ে দিল। কতক্ষণ পর চোখ খুলেছিলাম জানি না। যখন চোখ খুলল মাথাটায় অসম্ভব যন্ত্রণা। ঝাপসা দৃষ্টির পর্দা সরে যাকে প্রথম দেখলাম সে হলো আলেয়া। আলেয়া মাঝি, আমার প্রাণকর্তা, আমার জীবনদাতা। এখন কেমন আছেন বাবু? মুখ খুলল আলেয়া। ভগবানের খুব কৃপা যে আপনারে বাঁচাতে পেরেছি। কিন্তু নীলু। আমার মুখ দিয়ে অস্ফুটে বেরোলো ওর নাম। আমার মুখের উপর থেকে ঝুঁকে পড়া মুখ সরিয়ে আলেয়া আকাশের দিকে তাকালো। কুঁচকে যাওয়া চোখের কোণে জল চিকচিক করে উঠল। মিনমিন করে বলে উঠল, বড় ভালো ছিল গো মেয়েটা, বড় ভালো ছিল।
শকুনগুলো শেষ করে দিল। বলে ডুকরে উঠল আলেয়া। এক প্রস্ত কেঁদে নিয়ে বুকটা চেপে নৌকোর পাটার তক্তায় বসে পড়ল। আলেয়ার নৌকাটায় তখন দ্রষ্টব্য আমি আর আলেয়া। সকলের মুখ চোখ ভয়ে বিস্ফারিত। চোখের জল সে সামলে বলে চলল, বিয়ে দিয়েছিল মেয়েটা, বিয়ে দিয়েছিল। জামাই মানে ওই হারামের পোহ কাজ করতো সবগুলির ইট ভাটায়। রোজ রাতে মদ গিলে এইছে আমার নীলুকে পিটত। একদিন মদের লিসায় ও আর 4 সেঙ্গাত মিলে নষ্ট করে দিল আমার মেয়েটারে। পাশে লোক জানাজানি হয়, আমার এই মেয়েটাকে মেরে ফেলে দিয়েছিল এই কালো জলে। সেই থেকে ও আজও ঘুরে বেড়াচ্ছে শোধ লিবে বলে, শোধ লিবে। আলেয়া ডুকরে উঠল। আমি ওর পিঠে হাত রাখতেই ডুকরানিটা বেড়ে গেল। তারপর চোখের জল মুছে বলল, আপনারে কেন বাঁচালুম জানেন? কারণ আপনি সজ্জন মানুষ, তাই। এরপরই ওর মধ্যে কেমন একটা পাগলামি লক্ষ্য করলাম। নৌকার উপর দাঁড়িয়ে কেমন বিভৎস ভাবে হাসতে লাগলো। নিমেষে কোনো সুস্থ মানুষ ধীরে ধীরে যেন পাগল হয়ে যাচ্ছে। নিজের মনেই বলতে লাগলো, ওরে নষ্ট করা দোকান দেখ রাখে গিলেছে, নিয়ে গেছে গভীর জলে, গভীরে। হাসিটা এবার অদ্ভুত অস্বস্তির কারণ হচ্ছে আমাদের। খুক করে হাসতে হাসতে গগন ফাটিয়ে সে হাস্যনাদ ছাড়ল। বলল, আর দোকানকে খাবেই আমার নীলুমা, খাবেই। থামো আলেয়া, এমন করছো কেন? এমন করো না, শান্ত হও। উন্মাদ হাসি থামিয়ে বৃদ্ধ হঠাৎ শান্ত হয়ে গেল। আমার মুখের দিকে তাকালো। তারপর আকাশে লুকিয়ে থাকা কারো পানে অস্ফুটে তাকালো। তারপর নিজের মনেই কষ্ট জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আমি পাচ্ছি নি মাগো, পাচ্ছি নি। তোর বাপ আর পাচ্ছি নি রে। তোর কাছে যাবো মা, তোর কাছে যাবো। এরপর যা ঘটল আমরা স্তম্ভিত হয়ে গেলাম। চকিতে উঠে দাঁড়ালো আলেয়া। আমাদের সমস্ত বলয় ভেদ করে সবার মুখের দিকে তাকিয়ে সেই উন্মাদ অট্টহাস্য করে দামোদরের কালো জলে ঝাঁপ মারল। সবাই হৈ হৈ করে জলে ঝাঁপ মারল। কিন্তু আশ্চর্য বিষয়, সেকেন্ড খানেকেরও কম সময়ে সে যে কোথায় তলিয়ে গেল কেউ খুঁজে পেলাম না। কোথায় চলে গেল আলেয়া? আর উঠল না। কতক্ষণ দাঁড়িয়ে এই গোটা ঘটনাটা ভাবছিলাম খেয়াল নেই। আকাশে বড় মেঘ করেছে আজ, তাই ঘরটাও বড় গুমোট হয়ে গেছে। বেডরুমের দক্ষিণের জানালা খুলতেই একরাশ ঝোড়ো হাওয়া ঘরটাকে ভরিয়ে দিল। তবে কেমন যেন ভাব সে হাওয়ার, কেমন যেন একটা পুরাতন স্মৃতি মাখানো গন্ধ। এ হাওয়ার গন্ধ আমার বড্ড চেনা। ভাবতে ভাবতেই আবার শো শো বাতাস ছুটে এসে কাঁপিয়ে দিল আমার সর্বাঙ্গ। আর অস্পষ্টভাবে সেই ঝোড়ো বাতাসের সঙ্গে ফিসফিসিয়ে আমার কানে যেন ধ্বনিত হলো, আমি
আমায় বিয়ে করবি? কিরে বাবু, বিয়ে করবি? আয়, এদিকে আয়। এতক্ষণ শুনছিলেন অতল জলের আহ্বান, কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে কথক আমি দেবাঞ্জন এবং নীলু খুশি। আলেয়া ও সুখিয়া RNM অভিষেক, প্রচ্ছদ ও থাম্বনেল RNM অভিষেক, শব্দগ্রহণ ও আবহ নির্মাণে গোরা। গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এমন আরো গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।